শীতকাল আসতে শুরু করেছিল। চন্দনপুর গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে যেত, যা জেলেদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। গ্রামের একটি ছোট্ট বসতিতে দীনেশ এবং তার পরিবার থাকত। সে সাহসী এবং পরিশ্রমী ছিল, এবং তার কথার দাম ছিল। কিন্তু তার জীবন ছিল খুবই সাধারণ। দীনেশ এবং তার স্ত্রী রাধা তাদের দুই ছোট সন্তান শুভ ও লিয়ার সঙ্গে অনেক কষ্টে জীবন কাটাচ্ছিল। দীনেশ নদীতে মাছ ধরত এবং যা মাছ পেত তা পাশের একটি বাজারে বিক্রি করে নিজের ঘরের খরচ চালাত। দীনেশ এবং তার পরিবারের জীবন পুরোপুরি আবহাওয়া এবং নদীর মাছের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু শীতকাল আসায় দীনেশ এবং তার পরিবারের অবস্থা আরও খারাপ হয়ে যেত। ঠান্ডার কারণে নদীর জল ধীরে ধীরে জমে যেতে শুরু করত এবং হাওয়াও খুব জোরে বইত। এই কারণে দীনেশ এবং তার স্ত্রী ঠান্ডার কথা ভেবে চিন্তিত হয়ে পড়েছিল। দীনেশ তার স্ত্রীকে বলে, ওগো, শুনছ? মনে হচ্ছে এবারও ঠান্ডা খুব বাড়বে। জানি না মাছ ধরতে পারবো কিনা। তার স্ত্রী তার কথা শুনে বলে, আরে, আপনি এত চিন্তা করবেন না, ভগবানের উপর ভরসা রাখুন। সেই দিনটিও এসে গেল যখন ঠান্ডা তার সব রেকর্ড ভেঙে দিল। ডিসেম্বর মাস ছিল এবং ঠান্ডার ঢেউ পুরো গ্রামকে গ্রাস করেছিল। কিন্তু বেচারা দীনেশকে এত ঠান্ডাতেও নদীতে গিয়ে মাছ ধরতে হতো। যদি সে না যেত তাহলে তাকে এবং তার পরিবারকে উপোস থাকতে হতো। এই ঠান্ডার সময়টা তার জন্য চ্যালেঞ্জিং ছিল, কিন্তু তার পরিবারের পেটের জন্য সে সব কষ্ট সহ্য করতে প্রস্তুত ছিল। এমনই একদিন দীনেশ মাছ ধরতে যাওয়ার জন্য বের হচ্ছিল। তখন রাধা দীনেশকে বলল, এই যে শীতকাল এসে গেছে, বাইরে এত ঠান্ডা, আপনি নদীতে যাবেন না। এই শীতে অন্য কোনো কাজ কেন করছেন না? এত ঠান্ডায় বাইরে যাবেন না, স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়বে। তখন দীনেশ রাধাকে বলল, আরে ওগো, শুনছ? যদি আমি মাছ না ধরি তাহলে পরিবার চলবে কি করে? আমাকে মাছ ধরা ছাড়া অন্য কোনো কাজও তো আসে না। আমাকে রোজ মাছ ধরতে যেতে হবে যাতে তোমাদের ভালোভাবে খেয়াল রাখতে পারি। এই ঠান্ডা আমাকে কোনোভাবেই আটকাতে পারবে না। দীনেশের মন খুব শক্ত ছিল, কিন্তু সে জানত যে এই ঠান্ডা খুব বিপজ্জনক হতে পারে। তবুও সে তার মাছ ধরার সরঞ্জাম নিল এবং নদীর দিকে রওনা হল। পথে ঠান্ডা হাওয়া তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল। যখন সে নদীর কাছে পৌঁছল, তখন দেখল জলের স্তর আরও কমে গেছে এবং নদীর তীরে বরফের আস্তরণ জমতে শুরু করেছে। দীনেশ তার নৌকা নদীতে নামাল এবং জাল ফেলার কাজ শুরু করল। কিন্তু যেই সে জাল ফেলল, তার মনে হল যে তার আঙুল এবং পা বরফের মতো শক্ত হয়ে গেছে। তার এত জোরে ঠান্ডা লাগছিল যে মনে হচ্ছিল যেন শরীরের প্রতিটি অঙ্গে ধারালো কাঁটা বিঁধছে। ঠান্ডা হাওয়া বরফের মতো হয়ে গিয়েছিল এবং দীনেশের শ্বাসও জমে যেতে শুরু করেছিল। এই প্রচণ্ড ঠান্ডা তাকে এমনভাবে কাবু করে ফেলেছিল যে তার চোখও জ্বলতে শুরু করেছিল। কিন্তু দীনেশ হার মানেনি এবং মাছ ধরার কাজ চালিয়ে গিয়েছিল। সারাদিন জাল টেনেও সে একটাও মাছ পায়নি। দীনেশ খুব হতাশ হয়ে গিয়েছিল। তার মন ভারাক্রান্ত হয়ে গিয়েছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে ভাবল, যদি আজ মাছ না পাই তাহলে আমাকে খালি হাতে বাড়ি ফিরতে হবে। আর বাড়িতে সবাই আমার জন্য আশা করে বসে আছে। আমাকে যে কোনোভাবে মাছ ধরতেই হবে। সে জাল টানতে টানতে ক্লান্ত হয়ে পড়েছিল এবং তার হাত পর্যন্ত ঠান্ডায় জমে গিয়েছিল। সে তার নৌকায় বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে লাগল, কিন্তু এই ভেবে সে আবার উঠে পড়ল যে সে মাছ না ধরতে পারলে তার পরিবার না খেয়ে থাকবে। আরে না, যদি এই ঠান্ডায় বসে থাকি তাহলে এই বরফ আমার শরীরকে আরও দুর্বল করে দেবে। তখন নদীর কাছে এক বৃদ্ধ জ্ঞানানন্দ বাবা পৌঁছল। সেই জ্ঞানানন্দ বাবা প্রতিদিন নদীর তীরে বসে ধ্যান করত। জ্ঞানানন্দ বাবা দীনেশকে অনেকক্ষণ ধরে দেখছিল এবং বুঝতে পারছিল যে দীনেশ খুব পরিশ্রম করছে, কিন্তু পরিশ্রমের কারণে তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। সে দীনেশকে কাছে ডাকল এবং বলল, বাবা, এত ঠান্ডায় কেন নিজেকে কষ্ট দিচ্ছ? মাছ ছাড়া জীবন থেমে যায় না। তোমাকে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। জ্ঞানানন্দ বাবা, যদি আমি মাছ না ধরি তাহলে আমার পরিবারকে উপোস থাকতে হবে।
আমার ধরা মাছের উপরই আমাদের পুরো জীবন নির্ভর করে। জ্ঞানানন্দ বাবা দীনেশ এর কথা শুনল এবং হেসে বলল, তুমি সত্যিই খুব পরিশ্রমী, কিন্তু জীবনের সবচেয়ে বড় সুখ হল স্বাস্থ্য। স্বাস্থ্য থাকলে সবই আছে বাবা। জ্ঞানানন্দ বাবার কথা শুনে দীনেশ একটু আবেগপ্রবণ হয়ে গেল, কিন্তু নিজের দায়িত্বের কথা মনে করে সে আবার জাল জলে ফেলল। কিন্তু এবার আশ্চর্যজনকভাবে জালে অনেক বড় বড় মাছ আটকে ছিল। দীনেশের চোখে জল ছিল, কারণ এতক্ষণ পরিশ্রম করার পর অবশেষে সে মাছ পেয়েছিল। এখন সে এগুলো বিক্রি করে বাড়ির জন্য রেশন কিনতে পারবে। সে জ্ঞানানন্দ বাবায়ের দিকে দেখল এবং ভাবল, এটা নিশ্চয়ই জ্ঞানানন্দ বাবা এরই কৃপা যে তার আসতেই আমি এতগুলো মাছ পেয়ে গেলাম। এই ভাবতে ভাবতে দীনেশ জ্ঞানানন্দ বাবাকে ধন্যবাদ জানাল এবং বাড়ির দিকে রওনা হল। দীনেশ যখন বাড়ি ফিরছিল তখন পথে সে ভাবল, এই ঠান্ডাতেও ভগবান আমাকে সাহায্য করেছেন। আজ এত ঠান্ডায় পরিশ্রমের পর আমার মনে হলো যে মাঝে মাঝে আমাকে নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে, কারণ আমি ছাড়া আমার পরিবারে রোজগার করার আর কেউ নেই। ঠান্ডার প্রকোপ খুব ভয়াবহ ছিল। ঠান্ডার কারণে বেচারার অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল। সে কোনো মতে বাড়ি পৌঁছল। বাড়ি পৌঁছলে রাধা এবং বাচ্চারা দীনেশকে দেখে খুব খুশি হল। দীনেশ তাদের জানাল যে নদীর তীরে তার এক জ্ঞানানন্দ বাবার সঙ্গে দেখা হয়েছিল এবং তারই কৃপায় আজ সে এত বড় মাছ পেয়েছে। এই শুনে রাধা বলল, এটা ঈশ্বরের কৃপায় হয়েছে। ঈশ্বর আমাদের মতো গরিবদের কখনো একা ছেড়ে দেন না। এই যে আপনি ঠিকই বলতেন যে পরিশ্রম কখনো বৃথা যায় না। সেদিন দীনেশ এবং তার পরিবার গরম গরম খাবার উপভোগ করল এবং ঠান্ডার চিন্তা ভুলে গেল। দীনেশ শুয়ে শুয়ে ভাবল, হে ভগবান, আজকের মতো প্রতিদিন আমার মতো গরিবের উপর কৃপা করবেন, যাতে আমি আমার পরিবারের পেট চালাতে পারি। পরের দিন দীনেশ আবার মাছ ধরার জন্য প্রস্তুত হল। কিন্তু শীতের তীব্র ঠান্ডা গ্রামে তার কহর বর্ষাতে শুরু করে দিয়েছিল। দীনেশ গত কয়েকদিনে শিখেছিল যে পরিশ্রম এবং ভগবানের ওপর বিশ্বাস রাখলে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়। দীনেশ মাছ ধরতে যাওয়ার জন্য বেরোচ্ছিল, কিন্তু সে অনুভব করছিল ঠান্ডা খুব বেশি বাড়তে শুরু করেছে এবং এত ঠান্ডায় আমার জন্য নদীতে মাছ ধরতে যাওয়া বিপজ্জনক হতে পারে। কিছুক্ষণ পর দীনেশ ঠান্ডার পরোয়া না করে তার পরিবারের জন্য মাছ ধরতে প্রস্তুত হয়ে গেল। যখন দীনেশ বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হল, তখন রাধা আরেকবার তাকে থামাল এবং বলল, যে বাইরে এত ঠান্ডা, কেন এত ঝুঁকি নিচ্ছেন? সে জানত যে ঠান্ডা কতটা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু দীনেশ তার স্ত্রীকে বুঝিয়ে বলল, রাধা, যদি আমি বাড়িতে বসে থাকি তাহলে আমরা বাঁচব কি করে? এই ঠান্ডা যেমনই হোক, আমাকে তো আমার দায়িত্ব পালন করতেই হবে। রাধা তাকে বুঝিয়ে বলল, কিন্তু আপনি তো দেখছেনই বাইরে কতটা ঠান্ডা। নদীর জল বরফের মতো জমে গেছে। এমন অবস্থায় বাইরে যাওয়া আত্মহত্যা করার মতো হতে পারে। দীনেশ তার স্ত্রীর চিন্তা বুঝল, কিন্তু সে তার সিদ্ধান্ত বদলাল না এবং দীনেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আরে তুমি চিন্তা কেন করছো? পরিশ্রম এবং সততার সঙ্গে করা কাজ কখনো বৃথা যায় না। ভগবান আমাদের সাহায্য অবশ্যই করবেন। এই বলে দীনেশ তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নদীর দিকে রওনা হল। পথে তাকে বরফের মতো হাওয়া মোকাবিলা করতে হল। এত জোরে হাওয়ায় দীনেশের শ্বাস যেই বাইরে বেরোচ্ছিল, বরফের মতো জমে যাচ্ছিল। সে ভাবছিল, এইবার কি ঠান্ডা এত জোরে হবে যে আমার পরিশ্রমও বৃথা যাবে? হে ভগবান, এখন সবকিছু আপনার ভরসায়। নদীর অপর পারে পৌঁছতেই দীনেশ দেখল যে জলের স্তর কমে গেছে। নদীর জল হালকা বরফের টুকরোয় পরিণত হয়েছে। তবু দীনেশ তার নৌকা জলে নামাল এবং জাল ফেলার প্রস্তুতি নিল। সে ধীরে ধীরে জাল ফেলার জন্য এগোচ্ছিল। তখনই দূরে এক বৃদ্ধা মহিলাকে নদীর তীরে দেখতে পেল। দীনেশ তার কাছে নৌকা নিয়ে গেল এবং সেই বৃদ্ধা মহিলাকে মনোযোগ দিয়ে দেখল এবং বুঝল যে বৃদ্ধা মহিলা ঠান্ডায় কাঁপছে। তার চোখে গভীর বিষণ্ণতা এবং ক্লান্তি ছিল। দীনেশ তার দিকে এগিয়ে গেল এবং তাকে সাহায্য করার জন্য জিজ্ঞাসা করল, আরে মাসি, আপনি কি ঠিক আছেন? আপনি এত ঠান্ডায় এখানে কেন দাঁড়িয়ে আছেন? মহিলাটি খুব ধীর স্বরে বলল, বাবা, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আমার বাড়ি নদীর অপর পারে, আর এই ঠান্ডায় আমি সেখানে যেতে পারছি না।
দীনেশ মহিলাটির অবস্থা দেখে কোনো সময় নষ্ট না করে তাকে তার নৌকায় বসতে বলল। মহিলার অবস্থা দেখে দীনেশের মনে হল যে তাকে এখন বৃদ্ধা মহিলাটিকে সাহায্য করা উচিত। দীনেশ ভাবল, যদি এই বৃদ্ধা মহিলাকে সঠিক সময়ে সাহায্য না করি তাহলে হয়তো এই বৃদ্ধা মহিলা মারাও যেতে পারে। দীনেশ মহিলাকে নৌকায় বসিয়ে বলল, মাসি, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে নদী পার করে দেব, আপনি আরামে বসুন। দীনেশ বৃদ্ধা মহিলাকে এই বলে নদী পার করাতে নিয়ে গেল এবং সঙ্গে সঙ্গে সে দুঃখী মনে ভাবতে লাগল, হে ভগবান, এই বৃদ্ধা মহিলারও সাহায্যের প্রয়োজন আছে, আর এদিকে কিছু সময় পর সন্ধ্যাও হয়ে যাবে, আর আমি এখনও একটাও মাছ ধরিনি। জানি না আজকের দিনটা কিভাবে চলবে। এইসব ভাবতে ভাবতে দীনেশ ধীরে ধীরে তার নৌকা নদীর অপর পাড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগল। কিছুক্ষণ পর যখন সে নদীর অপর পাড়ে পৌঁছল, বৃদ্ধা মহিলাটি তাকে ধন্যবাদ জানাল। বাবা, তুমি আমার জীবন বাঁচিয়েছ। এই ঠান্ডায় কেউ আমাকে সাহায্য করেনি। একটু দূরেই আমার বাড়ি, আমি এখন নিজেই চলে যাব। তোমার সাহায্যে আমার মনে হল যে ভালোত্ব এখনও এই পৃথিবীতে বেঁচে আছে। দীনেশ হাসতে হাসতে বলল, আরে, আপনাকে ধন্যবাদ বলার কোনো প্রয়োজন নেই মাসি, এটা তো আমার কর্তব্য। আমাদের সবার সাহায্য করা উচিত, এটাই তো মানবতা। সেই বৃদ্ধা মহিলার চলে যাওয়ার পর দীনেশ নৌকা থেকে মাছের জাল জলে ফেলার কথা ভাবল। কিন্তু এখন দিন ঢলে আসছিল এবং ঠান্ডাও বাড়ছিল। দীনেশ বেচারা উদাস হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগল, হি ভগবান, এখন আমি কি করব? বাড়ির রেশনও শেষ হতে চলেছে, আর মনে হচ্ছে আজ কোনো রোজগার হবে না। আমি তো একটাও মাছ ধরিনি। বেচারা দীনেশ উদাস মনে খালি হাতে বাড়ির দিকে রওনা হল। যখন দীনেশ বাড়ি পৌঁছল তখন রাধা এবং বাচ্চারা তাকে দেখে খুশি হয়ে গেল। দীনেশের উদাস মুখ দেখে রাধা বুঝল যে আজ দীনেশ খালি হাতে ফিরেছে। রাধা সঙ্গে সঙ্গে দীনেশকে বলল, এ যে, কেন এত উদাস মুখ করে আছো? এখনো বাড়ির রেশন শেষ হয়নি। আমরা যেমন তেমন করে আজকের রাত কাটিয়ে নেব। এই কথা শুনে দীনেশ একটু স্বস্তি পেল। দীনেশ রাধাকে সব কথা জানাল যে সে আজ সারাদিন কী করেছে এবং আজ তাকে খালি হাতে কেন ফিরতে হল। রাধা বলল, আপনি খুব ভালো কাজ করেছেন। আপনার সাহায্যে সেই বেচারা বৃদ্ধা মহিলার জীবন বেঁচে গেছে। পরের দিন দীনেশ আবার মাছ ধরতে নদীতে যাওয়ার জন্য প্রস্তুত হল। আজ একটু আগের দিনের তুলনায় ঠান্ডা কম ছিল এবং এটা দেখে দীনেশের মনে একটু আশা জাগছিল। আর রাধাও এটা দেখে যেমন তেমন করে বাড়িতে যা কিছু খাবার ছিল তা দিয়ে তাকে পাঠিয়ে দিল। দীনেশ এসব নিয়ে মাছ ধরতে বেরিয়ে গেল এবং মনে মনে ভাবল, জানি না ভগবান আজ কি পরীক্ষা নেবে। যা হোক, শুধু ঘর চালানোর মতো কিছু ব্যবস্থা করে দিও ভগবান। এই ভাবতে ভাবতে দীনেশ নদীর তীরে এসে পৌঁছল এবং তার নৌকা নিয়ে মাছ ধরতে নদীর মাঝে চলে গেল। কিছু সময় কঠোর পরিশ্রমের পর দীনেশ অনেক মাছ ধরে ফেলল। কিছুক্ষণ পর দীনেশ খুশি খুশি মাছ নিয়ে বাড়ির দিকে রওনা হল। তখনই তার সামনে সেই জ্ঞানানন্দ বাবা আসে এবং দীনেশকে বলে, বাবা, তুমি কি আমাকে তোমার মাছগুলো দিতে পারো? আমার আশ্রমের বাচ্চারা ক্ষুধার্ত আছে এবং আমি তাদের জন্য আজ কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। জ্ঞানানন্দ বাবায়ের কথা শুনে দীনেশ খুব সমস্যায় পড়ে গেল। এখন বেচারা করত তো কি করত? দীনেশ ভাবল, এ তো সেই জ্ঞানানন্দ বাবা, যিনি আমাকে একদিন সাহায্য করেছিলেন। এখন আমি তার কথা মানা ছাড়া আর কিছুই করতে পারি না, না হলে আমার পাপ লাগবে। কিন্তু আমাকে আমার বাড়িরও চিন্তা করতে হবে। দীনেশ এই সব ভাবতেই জ্ঞানানন্দ বাবা বলল, বাবা, তুমি আমাকে কিছু মাছ দাও, পুরোটা দেওয়ার দরকার নেই, তোমাকেও তো নিজের ঘর চালাতে হবে। এই শুনে দীনেশের মনে কিছুটা স্বস্তি এলো এবং সে তার মাছ জ্ঞানানন্দ বাবাকে দিয়ে নিজের জন্য কিছু মাছ নিয়ে গেল। আসলে জ্ঞানানন্দ বাবা দীনেশকে পরীক্ষা করছিল। জ্ঞানানন্দ বাবা দীনেশকে সবসময় নদীতে কঠোর পরিশ্রম করতে দেখত এবং তাই জ্ঞানানন্দ বাবা দীনেশের কিছু সাহায্য করতে চেয়েছিল। কিন্তু দীনেশ ভালো মানুষ না খারাপ তা না জেনে জ্ঞানানন্দ বাবা দীনেশের সাহায্য করতে পারছিল না। জ্ঞানানন্দ বাবা দেখতে চেয়েছিল যে দীনেশের মনে অন্যদের জন্য কতটা উদারতা আছে। দীনেশ বাড়ি ফিরতেই রাধা বলল, এই যে, ভালো হয়েছে, আজ খালি হাতে ফেরেননি। কিছু তো পেলেন অবশেষে, কিন্তু আপনি আজ মাছ বিক্রি করতে বাজারে যাননি কেন? তখন দীনেশ রাধাকে বলল, আরে ওগো,
এত অল্প মাছ কোথায় বিক্রি করতে নিয়ে যাব? এমনিতেও বাড়িতে তো কিছু রেশন আছেই, আজ তার সঙ্গেই মাছগুলোই রান্না করে খাই। আর এভাবেই রাতে সবাই একসঙ্গে খাবার খেয়ে শুয়ে পড়ল। এভাবেই কিছুদিন কেটে গেল। তখন একদিন সকালে যখন দীনেশ ও তার স্ত্রী ঘুম থেকে উঠল, তখন দেখল খুব জোরে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে ঠান্ডা যেন দ্বিগুণ বেড়ে গেছে। দুজন বৃষ্টি দেখে একটু হতাশ হয়ে গেল। তখনই দীনেশ উদাস ভরা কণ্ঠে বলল, আরে ওগো, শুনছ? এসব কি হচ্ছে আমাদের সাথে? প্রতিদিন আমাদের সমস্যা বাড়ছেই। এত অসুবিধা কি কম ছিল যে আজ বৃষ্টিও হচ্ছে? এখন এত ঠান্ডায় আমি কিভাবে মাছ ধরতে যাব? কাল তো যেমন তেমন করে আমি কিছু ব্যবস্থা করেছিলাম, কিন্তু আজ আমি কি করব? আপনি এভাবে উদাস হবেন না, ভগবানের উপর ভরসা রাখুন। এইভাবে দুজন উদাস মনে একে অপরের সাথে কথা বলছিল এবং পুরো দিন বৃষ্টি হচ্ছিল এবং সন্ধ্যাও হতে চলল। তখনই সেই প্রথম জ্ঞানানন্দ বাবা বৃষ্টি থেকে বাঁচার জন্য তাদের দরজার সামনে এসে দাঁড়াল এবং তারপর জ্ঞানানন্দ বাবা তাদের দুজনের কাছে রাত কাটানোর জন্য আশ্রয় চাইল। বাচ্চারা, আমি কি আজ রাতে এখানে থাকতে পারি? কারণ বৃষ্টি তো থামার নামই নিলছে না এবং বাইরে খুব ঠান্ডাও আছে। জ্ঞানানন্দ বাবা যেন আবার দীনেশের পরীক্ষা নেওয়ার জন্য তার বাড়িতে এসেছিল এবং তখনই দীনেশ জ্ঞানানন্দ বাবার সাহায্য করার জন্য রাজি হয়ে গেল। ভেতরে আসুন জ্ঞানানন্দ বাবা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে এবং ঠান্ডাও খুব আছে। কিন্তু রাধা একটু দ্বিধা করল এবং মনে মনে ভাবল, এক তো বাড়িতে রেশনও কম আছে এবং খালি বিছানাও নেই, আর এখন জ্ঞানানন্দ বাবা এসে গেলেন। তবুও রাধা দীনেশের কথায় রাজি হয়ে গেল এবং জ্ঞানানন্দ বাবাকে ভেতরে ডাকল। দীনেশের বাড়িতে রেশনও শেষ হতে চলেছিল এবং আজ তো বৃষ্টির জন্য দীনেশ মাছও ধরতে পারছিল না এবং বাচ্চাদের মুখেও ক্ষুধার ছাপ দেখা যাচ্ছিল। রাধা দীনেশকে বলল, এই যে বাড়িতে তো রেশনও শেষ হতে চলল, আর আপনি জ্ঞানানন্দ বাবাকে এখানে ডেকে নিলেন, এত লোকের খাবারের ব্যবস্থা কিভাবে হবে? দীনেশ চিন্তিত কণ্ঠে বলল, আরে ওগো, শুনছ? যা কিছু আছে তাই পরিবেশন করো। আমরা ভাগ করে খেয়ে নেব এবং যদি খাবার কম পড়ে তাহলে আমরা খাব না। তুমি বাচ্চাদের এবং জ্ঞানানন্দ বাবাকেই দিয়ে দিও। জ্ঞানানন্দ বাবা তাদের দুজনের কথা শুনছিল এবং এক হালকা হাসির সাথে তাদের দিকে দেখছিল। খাবার কম পড়ার কারণে রাধা জ্ঞানানন্দ বাবা এবং বাচ্চাদেরই খাবার দিল এবং দীনেশ এবং রাধা ক্ষুধার্ত থাকল। জ্ঞানানন্দ বাবা এসব জানতে পেরেও অজানা থেকে যায়, যেন সে তাদের দুজনে পরীক্ষা নিচ্ছে। তারপর জ্ঞানানন্দ বাবা রাধা ও দীনেশকে বলল, আমি দীনেশকে অনেক আগে থেকেই দেখেছি। সে অনেক কষ্ট করে তার জীবন চালায় এবং পরিবারের খেয়াল রাখে। সে খুব বড় মনের একজন মানুষ এবং অন্যদেরকেও সবসময় সাহায্য করে। সেদিন তুমি আমাকে মাছ দিয়ে সাহায্য করেছিলে, এখন আবার তোমার বাড়িতে থাকতে দিয়েছ। তোমার এই উদারতার জন্য আমি তোমার প্রতি অনেক খুশি, তাই খুশি হয়ে এই উপহারগুলো তোমাকে দিলাম। জ্ঞানানন্দ বাবার থেকে উপহার পেয়ে তারা দুজন খুশি হয়ে গেল আর সেগুলো বিক্রি করে তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করল।